করেছেন। আমি অনেকগুলো গল্প পড়েছি কিন্তু এরকম ভাবনা চিন্তা করিনি। আপনাকে ধন্যবাদ অসাধারণ আলোচনার জন্য। এবারে সৃষ্টিবিদ্যা থেকে বলছি পুস্তকটি ভূমিকা যিনি লিখেছেন তার ভূমিকাটি পাঠ করতে আমাকে লেখিকা অনুরোধ করেছেন। যিনি লিখেছেন তিনি বরেণ্য কথাকার, যার বই সুরমা গানের পানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই হিসেবে গৃহীত হয়েছে। সেই রণবীর প্রকাশিত মহাশয় যে ভূমিকাটি লিখেছেন সেটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি। কথার আছে সঠিক পালি যদি কথা কইতে যায়। গল্পের আরেক নাম তো কথা। কথা আঁকতে যাবেন অপরাধীর, শুধু লেখা নয়, বিপুল কর্মকাণ্ডের কাণ্ডারি তিনি। সেবা ধর্ম দিয়ে আছেন। এর মধ্যে কখন যে সময় বের করে গল্প লিখতে শুরু করলেন। আয়তনে ছোট করে শুরু হলো যাপনের বিচিত্র কথা। সামাজিক মাধ্যমে বেরোতে থাকলো একে একে, পাঠকের দৃষ্টি আকর্ষিত হতে থাকলো। ছোট গল্পের আকার নিয়ে কোনো ছুটমার নেই কোথাও। জীবন তো আমাদের সাদা মাটা, এর মধ্যে নকশা কাটা প্রতি কাপড় থাকে, যার থেকে আমরা কিছু সদর্থকের চাষ পেয়ে যাই। অপর্ণা ঠিক সেইগুলি আহরণ করে, জাবিত জীবন থেকে পাওয়া অনুভূত। নিজের জীবন নিয়ে দেখেন অন্যরা, অপর্ণা ব্যতিক্রমী। তিনি তার আশেপাশের জীবনকে দেখেন বড় মমতা আর সহজ সরল বাক্যে গড়ে তোলেন এক একটি বাসভূমি। জীবনই থাকিয়া যায়, শেষ পর্যন্ত জীবনই সত্য। এই বাণী প্রচলন হিসেবে লেখকের ভ্রমণ পথে যোজনা চায় এইসব কথা বলি। লেখক নিজেই বলেছেন তার গল্পকে 4টি ভাগ করেছে। 2 এনআরসি, 3 করোনা, 4 যাপন কথা, আর 1 সাধারণ। সাধারণ বলেছেন, ব্যক্তিগত বলেন। এই সাধারণ কথাটা হৃদয়ঙ্গম করতে লেখক অপর্ণাদেরকে জানতে হবে অনুমুখী। লেখক একজন গৃহবধূ, 2 সার্থক পুত্র কন্যা চরণী, স্বামী ও সংস্কৃতিবান, সাহিত্যপ্রেমী, পেশায় চিকিৎসক। আর অপর্ণা বেছে নিয়েছেন এক সেবাব্রতীর জীবন। করিমগঞ্জের মতো এক প্রান্তিক সীমান্তবর্তী শহরে বরিষ্ঠ নাগরিকের সুরক্ষার কথা ভেবে আরম্ভ করেন সেবা নামের এক সাময়িক পত্র। বৃদ্ধদের জন্য নিবেদিত কিছু প্রবন্ধ লেখেন সারগর্ভ। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এক সংকলন গ্রন্থ, বয়সের ফরওয়ার্ড মার্চ। সুযোগ নয়, সত্যিকারের বরিষ্ঠদের সেবায় নিয়োজিত অপর্ণা গড়ে তুলেছেন সুকল্প ভট্টাচার্য মেমোরিয়াল ওল্ড এজ হোম, বেলাভূমি। 32টি ছোট গল্পের এই অনবদ্য সংকলনটিতে মানব মনের নিভৃত গুণ, ব্যক্তিগত অভিযোগীর অচিরায় সমাজ দর্পণ ও দর্শনের কাজ করেছেন লেখক। অপর্ণা দেবের নতুন এই খ্যাতির মিলার পাঠক স্নেহধন্য হবে অচিরে, এই কামনা। ভালো করে পাঠ করতে পারলাম না বলে দুঃখিত। আমরা এবারে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্ব বয়সের ফরওয়ার্ড মার্চ গ্রন্থটি নিয়ে আলোচনা। তার আগে একটি ঘোষণা। এই বইটি গত বছর উন্মোচিত হয়েছে এবং এর থেকে যে টাকা পাওয়া গেছে
সেই টাকা আজ বেলাভূমিকে তুলে দেওয়া হবে। অপরাধের সেই টাকাগুলো তুলে দেবে বেলাভূমি কর্মচারীদেরকে। আমি প্রেসিডেন্ট, আমি জয়ন করিকে রিকোয়েস্ট করছি মঞ্চে এসে। স্যার কনস্ট্রাকশন কমিটিতে আছেন জয়ন করিকে রিকোয়েস্ট করছি। শ্রদ্ধেয় মিহির চৌধুরী মহাশয়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি তাকে গ্রহণ করার জন্য। আমাদের বেলাভূমি কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান সদস্য, সে অবশ্যই সদস্য এবং শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করছি এসে তাকে গ্রহণ করতে। সব হয়নি, যে কটা বই হাতে পৌঁছেছে যারা অর্থমন্ত্রী দিয়েছিলেন আজকে সাড়ে হাতে তুলে দিচ্ছে। বাকিগুলো যখন আবার এবারে গ্রন্থ বর্ষের ফরওয়ার্ড মাস নিয়ে আলোচনা। প্রথমেই আলোচনা করবেন শ্রদ্ধেয় বিনোদ লাল চক্রবর্তী মহোদয়। স্যারকে বিশেষ করে অনুরোধ করছি। সবাইকে আমার নমস্কার ও অভিনন্দন। দেখুন, বয়স 80 পেরিয়ে গেছে, মন কিন্তু বিশ্বাস করে না, সায় দেয় না যে 80 পেরিয়ে গেছে। শরীরে আজকে বই নিয়ে আলোচনা করা এটা আমার কাজ নয়, কারণ একটা বইকে মূল্যায়ন করা। তবে আমার ভরসা আমার পাশে মৃন্ময় রায় মহাশয় আছেন, উনি প্রায় বই সমালোচনা করেন বা বই সম্পর্কে তার একটা ছবি তুলে ধরার যথেষ্ট। আমি পড়তে ভালোবাসি, দিন এখনো 4-5 ঘন্টা বই, রাত্র 12টা হয়, কতগুলো সময় লেখি শরীর করে গ্যাস করতে। আপনারা বুঝতে পারছেন
আমি একজন পাঠক, লেখক সত্যি বলতে পারবো না। অভিজ্ঞতায় যা আসে, যা দেখি চারিদিকে, সেটা নিয়েই ভিত্তিপ্রাপ্ত সমাজ জীবন অভিজ্ঞতা এবং রাজনৈতিক যে বইটি নিয়ে আলোচনা করার কথা বয়সের পরোয়া, সেটা আমি মেঘমালা হেমন্তর মতো প্রকৃতি কল্পমালে আমি তুলে কল্পনা করতে সময়ও নেই, কারণ এত সময় এই যুক্তিকে নিয়ে যারাই আছে বলতে হবে সাহিত্য প্রেমী এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আছে এখন পর্যন্ত বলে আছে। কারণ আজকাল অনেকেই এই অতিমারিতে কেউ সভা সমিতিতে যেতে চায়, আর আমরা নিজেদের পড়াই মনে করি বলতে উচিত না হলো আমি চাও হলে উচিত, যাই হোক বলেছেন ফরওয়ার্ড। আমার মনে হয় আমি উপন্যাস পড়েছি, গল্প পড়েছি, প্রবন্ধ পড়ি, এজগৎ যে কোটি গল্প পড়েছি বা উপন্যাস পড়েছি বা প্রবন্ধ পড়েছি, তার মধ্যে বাস্তব ভিত্তিতে লেখা বড়, কিন্তু অপর্ণা দেবের যে বয়সের প্রবাদ মান কিন্তু বাস্তব ভিত্তিতে নিজে বরিষ্ঠ নাগরিকদের নিয়ে চিন্তা করেন এবং তারই বলতে পারবো যে এই বেলাভূমি থেকে বয়স্কদের সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেন এবং তিনি এই বইটি লিখছে বা এই বইটি কথা করে লিখছে যথেষ্ট অভিজ্ঞতার চাপ থেকে একটা বোঝা যায়। যেমন আপনার ভুবনায়ন আমাদের কোন বিশ্বে বলতে দিচ্ছে, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছাড়া লিখতে পারবে, যথেষ্ট কষ্ট করে। একটা বয়স 70, 75, 80 তার ঊর্ধ্বে তারা চলে যায়, তাদের সমস্যা এবং সরকার বা সমাজ তাদের নিয়ে কি চিন্তা করে, তাদের প্রতি সমাজের কি কর্তব্য, ছেলে মেয়ের কি কর্তব্য, কিসব আমার মনে পড়ে সেটা লেখার জন্য লেখা সবাই জানার জন্য আপনার আমার তারপর সমাজ রাষ্ট্র নাগরিক নিশ্চাস সহকারে একটা তারপর যেটা
বিপুলা এই পৃথিবীর কয়েকটি মানুষ, প্রতিটি মানুষ কিন্তু বাস্তবের উপর ভিত্তি করে বিপুলা মানুষ বলা। কারণ অপর্ণাকে যেটাকে দাঁড়িয়ে সমাজসেবা করতেন, সেটাকে অত্যন্ত মনোযোগ দিয়ে তার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে যেটুকু পরিশ্রম করেছেন, সেটা ধন্যবাদ বা উৎসাহ দিয়ে আমি তাকে আটক করব না। আর আমি বিপুলা এই পৃথিবীর কয়েকটি মানুষ সম্পর্কে লিখি। দেবুদা একজনের কথা লিখেছেন, দেবুদের ধর নাম। সেখানে তারই লেখা একটা কবিতা তৃতীয় কবিতা, মানে এত সুন্দরভাবে সেট করেছেন, সেটা অপর্ণাদের সম্ভব, একজন অভিজ্ঞ সমাজসেবী দ্বারাই সম্ভব। আর কেবল সমাজসেবী হলে হয় না, কলমটাও সঙ্গে একটু ধার থাকতে হবে। আমি কবিতার দেবুদার কবিতা শেষ অংশটুকু উল্লেখ করতে আমি এবার ঘুমাবো, মর্যাদায় ঘুমাবো, রাত ডুবে যাচ্ছে, এবার আমি ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও। একে তো দেবুদা সম্পর্কে তার অভিজ্ঞতা, তারপরে ওনার যে ভাবনা, সেটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে। আমি আপনাকে তথ্য নষ্ট করবো না, কারণ আগেই বলছি আমি বই সম্পর্কে আলোচনা সমালোচনা করার ঠিক সুবিজ্ঞ ব্যক্তি না। সেই কারণে আমি যা অনুভব করি কিছু লিখি সমাজের, কিন্তু অন্যের লেখার তুলে ধরা এবং সুন্দরভাবে তুলে ধরা ফিল করি, ভালো যেটা লাগে ভালো করে জানতে শিখেছি। সেই অভিজ্ঞতা এই বলছি, বয়সের প্রবাদ মান বইটি অন্তত প্রত্যেকেরই, আমরা যারা এখানে আছি একটা সচেতন নাগরিক, প্রত্যেকের করে একটা বই থাকা করে সান্ত্বনা পাবে, দিশা পাবে এবং মানসিকভাবে একটা বুস্টার এই বইটি দিতে পারবে। আমি বাকিতে বলব মৃন্ময় রায় মহাশয় বলেছিলেন, তিনি এ বিষয়ে অভিজ্ঞ। আমি এখানে আমার বক্তব্য শেষ করি। নমস্কার। ধন্যবাদ শ্রী বিনোদ লাল চক্রবর্তী মহাশয়কে তার সংক্ষিপ্ত আলোচনার জন্য। এবারে আমি অনুরোধ করব বিশিষ্ট কবি, নাট্যকার, অভিনেতা শ্রী মৃন্ময় রায় মহাশয়কে বয়সের ফরওয়ার্ড মার্চ
গ্রন্থটি আলোচনার জন্য। স্ট্যান্ডটা এখানে রেখে দিই। নমস্কার, সবাইকে আমার দ্বিতীয় শুভকামনা জানাই, নতুন বছরের দ্বিতীয় শুভকামনা জানাই এবং প্রার্থনা করি আজকে এই সময়ে সবাই যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে। মঞ্চে বসে আছেন সত্য যোদ্ধা চক্রবর্তী এবং অধ্যাপিকা মেঘমালতী মহন্ত। তো এখানে এই আলোচনার জন্যে যখন নাকি অনুরোধ রেখেছিলেন, সে অনুরোধ রক্ষা করতে মনের দিক থেকে যথেষ্ট সায় ছিল, কিন্তু পরিস্থিতি যেভাবে বেড়ে যাচ্ছে ক্রমাগত, তার জন্য ব্যক্তিগত দুশ্চিন্তার পাশাপাশি পারিবারিক বাধাটাও চলে আসে। যেমন গত পরশুদিন মাত্র কোভিড টিকা নিয়েছি, এখন 48 ঘন্টা বেরোয়নি। কেউ কেউ বলছেন এই সময় বেরোনোটা হয়তো ঠিক নয়, কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছি সেই হেতু আজকে এখানে চলে এসেছি। যে দুজন বক্তা আমার পাশে বসে আছেন তারা দুজনই শিক্ষক। তারা একটি বিষয়কে পড়াশোনা করে হৃদয়ঙ্গম করে কিভাবে তাকে উপস্থাপন করতে হয়, কিভাবে তাকে পরিবেশন করতে হয়, সেই সম্পর্কে তারা যথেষ্ট অভিজ্ঞ, সেটা জানেন। আমার সে অভিজ্ঞতা নেই। তো আমি একটু বেশি নিরাপদ বোধ করতাম যদি নাকি এই আলোচনাটিকে একটু অন্যভাবে রূপ দেওয়া যেত। যেমন হয়তো একটানা কথা না বলে এক একজন এক একটা বই ধরে ধরে আলোচনা করলেন, পাশেজন আবার বললেন, এইভাবে একটা ইন্টারাকশন, তার মাধ্যমে কিন্তু আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারত হয়তো, এবং আমার মতো একজন লোকের পক্ষে খানিকটা নিরাপত্তা সেটা দিতে পারত। যাই হোক, এইখানে এসে একটু আগে হঠাৎই মনে পড়ল শঙ্খ ঘোষের, সদ্য প্রয়াত শঙ্খ ঘোষ, আজকের এই মহামারী যাকে কেড়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তার সে বিখ্যাত কবিতার লাইন, যেমন নাকি সুনীল গঙ্গোপাধ্যায়কে বললেই সবসময় মনে পড়ে যে 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, উল্লেখ হয়ে গেছে। তো মনে হয় উনি যেন এই ছাড়া অন্য কোনো কবিতায় লেখেননি। কিন্তু শঙ্খ ঘোষও যে কবিতাটা লিখেছেন, মুখ থেকে যায় বিজ্ঞাপনে, মুখ থেকে যায় বিজ্ঞাপনে, এটাই সমধিক প্রসিদ্ধ। সবাই এই জন্যই শঙ্খ ঘোষকে মনে রাখছে, এবং তার যে শেষ 4টি লাইন আছে সেইটা আমি এখানে একটু মনে করতে চাইছি। মুখের কথা এক না হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপন। তো আমরা কিন্তু একটা বিজ্ঞাপন দিচ্ছি, আক্ষরিক অর্থেই দিচ্ছি। রূপকার্থে যে মুখোশের কথা কবি বলেছেন, আমরা আক্ষরিক অর্থেই আমাদের মুখোশ ঝুলিয়ে সেই বিজ্ঞাপন দিচ্ছি। আমাদের এই বিজ্ঞাপনটি আজকের সভ্যতা, আজকে আমাদের সভ্যতার ব্যর্থতা, আমাদের একাকিত্বে, আমাদের স্বার্থপরতা, আমাদের অমনোযোগে, আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা, এই মুখোশটা কিন্তু আমরা ঝুলিয়ে রাখছি। এবং আজকে বয়সের ফরওয়ার্ড মার্চ যে বিষয়টিকে নিয়ে তিনি আলোকপাত করেছেন, তার সঙ্গে আমরা যদি সভ্যতার এই ভালো এবং মন্দ সবগুলি দিকের সঙ্গে যদি একটা পূর্ণাঙ্গভাবে, ইন টোটালিটি, তো হোলিস্টিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, তাহলে মনে হয় সেটা বেশি ভালো হবে। যাই হোক, এখানে আরেকটি কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়, সে কবিতাটি মনে নেই, দুটো লাইন আছে, কিন্তু একটা ছোট্ট গল্প আছে কবিতাটার মধ্যে। যে একজন দার্শনিক, দর্শনের অধ্যাপক, তিনি খুব বিখ্যাত, বড় বড় তত্ত্ব নিয়ে কান্ট, হেগেল, মার্কস সবই তিনি
আলোচনা করেন, ভারতীয় দর্শনও তাতে থাকে, তার কাছে প্রচুর অধ্যাপক আসেন, ছাত্ররা আসেন। কিন্তু একদিন সে অধ্যাপকের কি হলো, প্রচন্ড দাঁতে যন্ত্রণা, দাঁত কন্টন করছে, কোনো কিছু ভালো লাগছে না, যে কথা বলছে কোনো উচ্চ চিন্তাই তার ভালো লাগছে না। তখন কেউ তাকে একটু গরম জল, তুলো ইত্যাদি এনে দিল। তখন তার মনে হলো পৃথিবীর সার বস্তু উষ্ণ জল, বড়ি, পটল। এইখানে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, বিভিন্ন দিক নিয়ে যখন আমরা আলোচনা করি, যখন আমরা ভাবিত হই, অনেক সময় কিন্তু আমাদের মাটিতে সেই সময় পাটা ঠিক মতো থাকে না। আমাদের যে বাস্তব ভূমি, যেখানে দাঁড়িয়ে আমরা আছি, যে ভূমি, যে আকাশ আমাদের লালন পালন করছে, তার কথা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। সেই দিক থেকে বিচার করলে আজকে একজন নারী এই বইটি লিখেছেন, ভয়েসের ফরওয়ার্ড মার্চ, সেই দিক থেকে তার একটা আলাদা তাৎপর্য আমরা অনুভব করতে পারি। কারণটা কি, তিনি যেভাবে বিষয়টাকে দেখেছেন, যে বিষয়টাকে যেভাবে উপস্থাপন করেছেন, সেটি হয়তো ঠিক এইভাবে অন্য একজন পুরুষ মানুষ সেভাবে উপস্থাপন করতে পারতেন না। তার কারণটা কি, এই অর্ধেক আকাশের যে দৃষ্টিভঙ্গি, যে দেখার চোখ, যে মনন, যে আবেগ, সেটা আমরা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। সমাজের চোখে এই জন্য বললাম, সমাজটাকে তো ঠিক করে দেওয়া দিয়েছে পুরুষতন্ত্র, সেই জন্য বলছি সমাজের চোখে সেটা ধরা পড়ে না। সুতরাং আজকে অর্ধেক আকাশের কাছ থেকে যখন আমরা কোনো একটি বিষয়টি নিয়ে উপস্থাপনা দেখি, সেটা আমাদের কাছে অনেকটা ফ্রেশনেস নিয়ে এবং অনেকটা কি বলবো, একটা শক্ত মাটি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। এখানে অপর্ণাদের বইয়ের শুরুতে তার যে কথামুখ আছে, সে কথামুখের শেষ পংক্তি বলেছেন যে একজন শিক্ষার্থী হয়ে থাকতে চাইব। তো সেটা কিন্তু আমাদের মতো অনেকেরই কথা। একটা কথা আছে যতদিন বাঁচি ততদিন শিখি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সজ্ঞানী সচেতন যদি আমরা শিখতে পারি, তাহলে বুঝবো যে আমরা বেঁচে আছি। সুতরাং এটা তার শুধুমাত্র তার কথা নয়, এটি জীবন্ত মনের একটি কথা, এবং সেই জীবন্ত মন নিয়ে তিনি আজকে এই বয়সের ফরওয়ার্ড মার্চ লিখেছেন। তো তিনি আমাকে বলেছিলেন আগে যে কিছু একটা বলতে হবে, কিন্তু তার জন্য প্রস্তুতি পর্বে একটি বাধা এসে দাঁড়িয়েছিল। সেটা এখানে আর পরিষ্কার করে বলার দরকার নেই, শ্রীমতী দেব সেটা জানেন, গতকাল সেটা তিনি সমাধান করে দিয়েছেন। সুতরাং যেভাবে নাকি বিস্তারিত আলোচনার প্রস্তুতি নেবার দরকার ছিল, সেটা মোটেই আমি নিতে পারিনি, এবং মনে হয় তাকে অনেকটা সময়ও চলে যাবে, অনেকটা সময় হয়ে গেছে। খানিকটা তার থেকে একটু আপনাকে সকালে নোট করার চেষ্টা করেছি। এখানে মোট প্রবন্ধ সংখ্যা হচ্ছে 18। সে 18 প্রবন্ধ নিয়ে তো আলোচনা করা যাবে না। যেমন প্রথমটি হচ্ছে সমাজ, রাষ্ট্র ও প্রবীণ নাগরিক, 2014-তে তিনি এটা লিখেছিলেন। এর মধ্যে প্রথমে যেটি হৃদয় বিদারক কিছু ঘটনা তিনি তুলে ধরেছেন, যে নিজের স্ত্রীকে একজন হত্যা করলেন নিঃসঙ্গ দম্পতির মধ্যে, তারপরে তিনি পুলিশের কাছে।
এই যে অবসাদ, কতটা গভীর অবসাদ এবং হতাশা থাকলে পরে এই অবস্থাটা হতে পারে। সুতরাং এই সমাজটা কিন্তু আমরাই সৃষ্টি করেছি। এবং যেটা বলেছেন যে আজকে আমাদের জীবনে প্রচন্ড গতি এসে গেছে, কিন্তু আগের দিনে একান্নবর্তী পরিবারে যখন গতি একেবারে ছিল না, একটা সৎ গতি ছিল হয়তো, সেই সময়তে কিন্তু নানা অসুবিধার মধ্যেও একজন পরিবারের সদস্য আরেকজনকে দেখতে পারতেন এবং পরিবারের যারা বৃদ্ধ বৃদ্ধা তারাও মনোযোগ পেতেন। তো আমরা এখন কাকে দায়ী করব? আমরা কি গতিকে দায়ী করব? জীবনের গতি? আমার তো মনে হয় জীবনের গতি সেই জন্য দায়ী নয়। তার জন্য দায়ী হচ্ছে যে সমাজ ব্যবস্থাটা তৈরি হয়ে গিয়েছে, একটা পণ্য ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুকে পণ্যের ভিত্তিতে, পণ্যের দাঁড়িপাল্লায় তার ওজন করা হয়, যেখানে এক ইউটিলিটির মাধ্যমে, ইউটিলিটারিয়ান সোসাইটি, উপযোগিতা ভিত্তিক যে সমাজ, সেই সমাজে এই জিনিসটা করতে পারে। আজকে যদি একটি অন্য সমাজ তৈরি করা যেতে পারত, যেখানে মানবতা শব্দটা শুধুমাত্র একটি আলংকারিক বিশেষণ হিসাবে, আলংকারিক একটি বিশেষ্য হিসাবে ব্যবহার করা হবে না, যেখানে নাকি মানবিকতা ব্যাপারটাকে একটা অত্যন্ত প্রয়োজনীয় প্যারামিটার হিসেবে দেখা যাবে, যাকে ছাড়া নাকি জীবন চলে না, সমাজ চলে না, সেই দিকে হয়তো আমরা মনোযোগী হতে পারতাম। তো কথা হচ্ছে যে এই প্রবন্ধের মধ্যে তিনি কি লিখেছেন, এবং আমি ধান ভান্তে শিবের গীত গাইছি কিনা, বই নিতে পারেন ধান ভান্তে শিবের গীত, কারণটা তিনি তার কথা লিখেছেন এবং আমি হচ্ছে পাঠক। এখন আমার পড়ার পর আমার যে অনুভূতি হবে, যেটা মনে হবে, সেটা ভুল শুদ্ধ মিলে আমি সেটা বলবো, এবং তার মাধ্যমে হয়তো তার বইটা আজকে যেটা এখানে উপস্থিত আছেন, যদি কেউ না পড়ে থাকে, তার কাছে হয়তো বইটা সম্পর্কে খানিকটা আগ্রহ পৌঁছে দেওয়া যেতে পারে। এইটুকু যদি করা যায় তাহলে মনে করবো যে কাজ একটা হলো। উনি এই প্রবন্ধটিতে সমাজ রাষ্ট্র প্রবীণ নাগরিকের প্রয়োজনীয়তায় অনেকগুলো তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো অত্যন্ত জরুরি তথ্য, এবং আমাদের মনে হয় যে আরেকটা কথা অবশ্যই বলা দরকার, যে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এই যে বৃদ্ধদের নিয়ে, বয়স্কদের নিয়ে তার যে বিজ্ঞান, তার যে একটি তত্ত্ব আছে, সেটি আমার জানা ছিল না। এবং উনি যখন এই নিয়ে আলোচনাটা শুরু করলেন, আমি ব্যক্তিগতভাবে মনে হলো যে এই দিকে দৃষ্টিটা দেওয়া দরকার। তো এই গোটা বইতে একটু আগে মেঘমালা দেব মহন্ত যেমন গল্প সংকলন সম্পর্কে বলছিলেন, যে সবগুলো মিলিয়ে যেন একটা সম্পূর্ণ একটা সার্কেল, একটা বৃত্ত তৈরি হচ্ছে, বা বৃত্ত নয় হয়তো ঘুরে ঘুরে আসছে। এটার মধ্যে আমার সেরকমই মনে হয় যে সবটা মিলিয়ে তিনি একটা কথা বলতে চাইছেন, সেটা হচ্ছে যে সমাজে যারা বয়স্ক মানুষ, তাদের দিকে মনোযোগ এই জন্য দেওয়া দরকার যে তাদের দেবার যে ভান্ডার, সেটা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। তাদের অভিজ্ঞতা, তাদের কর্মতৎপরতা, তাকে কাজে লাগানো দরকার, এবং সেটা যদি লাগানো যায় তাহলে কিন্তু সেই যারা বৃদ্ধ রয়েছে, বৃদ্ধা রয়েছে, তারা সমাজের বোঝা হয়ে দাঁড়াবেন না, তারা সমাজের সম্পদ হয়ে দাঁড়াবেন। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, কয়েকটি নিঃসঙ্গ মানুষের ছবি তাকে উঠে এসেছে। সেই ছবিগুলো আমাদের আবেগের কাছে নাড়া দেয়। এবং আবারও বলছি, বইয়েতে যেমন এসেছে তথ্য, যুক্তিনিষ্ঠ তথ্য, নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে, তেমনি এসেছে কিছু কিছু কাহিনী, যে কাহিনীগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে। কারণ যে কাহিনীগুলো তিনি এখানে অল্প অল্প চুম্বক আকারে তুলে ধরেছে, সেগুলো সবই সত্য, এবং কে না জানে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, গল্পের চেয়ে সত্য অনেক বেশি স্ট্রঙ্গার দ্যান ফিকশন।
গল্পের চেয়ে অনেক সত্য। এখানে বেশ বড় একটা লেখা আছে, থমকে যাওয়া সময়ের স্বপ্নে এবং দুঃস্বপ্নে বৃন্দাবনী বিধবা এক আলোড়িত উপাখ্যান। আমি এইটি পড়ে নিশ্চিত হতে পারলাম না যে এই বৃন্দাবনী বিধবা এটি কোনো নির্দিষ্ট প্রবন্ধ বা বই কিনা যারা আলোচনা করছেন কিনা, এটা আমার কাছে কি পরিষ্কার হয়নি। কিন্তু বা বইটা পড়ে আমার মনে হলো যে সেরকম একটা উল্লেখ থাকতো, কিন্তু বৃন্দাবনী বিধবা যেহেতু নাকি সেগুলো ইম্পর্টেন্ট আমার মধ্যে চলে এসেছে এবং এক আলোড়িত উপাখ্যান, আমার এরকম একটা ধারণা হয়েছিল যেটি হয়তো একটা আলাদা করে কোনো উপাখ্যান, যেটিকে তিনি উপস্থাপন যাকে ঘিরে তার কিছু কিছু কথা এখানে জায়গা নিয়েছে। এটার মধ্যে একটা ভালো জিনিস তিনি বলেছেন, মানে যে আগে আমরা যেটা জানতাম, অবশ্যই এই কথাগুলো হচ্ছে মানে যে সমস্যাগুলো এসেছে সেগুলো সবই বাঙালি, আমি বলবো বাঙালি মধ্যবিত্ত পরিবারের এবং হিন্দু পরিবারের আমার যেটা মনে হয় সেই দৃষ্টিতে এইটাকে দেখা দরকার। কারণ কি, কাশী বৃন্দাবনে এক সময়তে অনেক মহিলাদের পাঠানো হতো, ডাম্পিং প্লেস, শুনতে খারাপ লাগে কিন্তু বলা হতো ডাম্পিং প্লেস বলা হতো কোনো সময়, তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হতো। খুবই দুর্বহ দুঃসহ জীবন ছিল তাদের। এবং আমার মনে আছে আজ থেকে অনেকগুলো বছর আগে আমরা কয়েক ঘন্টা যখন বৃন্দাবন গিয়েছিলাম, সেখানে আমরা বন্ধুরা ছিল, সেখানে জম করে কীর্তন পাচ্ছে এবং জানতাম যে তারপরে এই কীর্তনটা গাইছেন, তারপরে দুপুর খেতে পাবেন এবং এইভাবে তারা জীবন ধারণ করে থাকেন। কিন্তু আজকে যেটা এই প্রবন্ধটি থেকে জানতে পারলাম যে সেখানে ডিপোর্টেড বিধবাদের সংখ্যা অনেক কমে গেছে আগে। তার কারণ একটা হচ্ছে বিধবা ভাতা, যেমন তিনি উল্লেখ করেছেন, তেমনি সেই সঙ্গে আরো কিছু জিনিস আছে যে আজকে শিক্ষা দীক্ষা, আত্মনির্ভরতা, এই কারণগুলো নিশ্চয়ই তাদের কাজ করে। এবং তারপরেও এটা আমি ভাবতে পারিনি যে এখনো সেখানে একজন নিঃসহায় মহিলার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় সব রাস্তাঘাটে বিপদে পড়ে থাকে, দুর্বার কেউ নেই, এবং সেজন্য একজন কাজ করে চলেছেন, তিনি পুরস্কৃত হয়েছেন। তো এইরকম মানুষও তোর সংসারে আছে। বৃদ্ধ দিবসের ভাবনা আরেকটি প্রবন্ধ। বৃদ্ধ দিবসের ভাবনা আলাদা আলাদা, সবগুলি ভাবনার মধ্যে যোগসূত্র যেটা আছে যে তাদের জন্য করতে হবে, ভাবতে হবে, তাদের কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে মূল কথা, মূল সুর তার সবগুলো লেখা। তিনি অনেকগুলো এনজিওর কথা বলেছেন, যেগুলো আমাদের জানা থাকা দরকার, যে সেজন্য এই বইটা কিন্তু অনেক ক্ষেত্রে হ্যান্ডি, অনেক ক্ষেত্রে কাজে লাগে, বইটা আমাদের অনেক তথ্য দেয়। ডিপটিটি ফাউন্ডেশন, প্যারেন্টাল কেয়ার ইন্ডিয়া এবং সবচেয়ে বড় হচ্ছে হেল্পেজ ইন্ডিয়া, এরা যে কাজগুলো করে, বিদেশে হয়তো ছেলে মেয়ে থাকছে, দেশে থাকছে বাবা মা, নিঃসম্পদ, টাকার অভাব নেই, তখন এই সমস্ত ফাউন্ডেশনের মাধ্যমে কেউ টাকা পাঠিয়ে দিলে তারা তাদের জন্য খেয়াল রাখেন, এটা করেন। এবং ক্লান্ত পাটি ঘুমায় নেড়ে, এটা হচ্ছে দেবরঞ্জন ধরে অমিতাভ চৌধুরী, আমাদের স্যারে অমিতাভ চৌধুরীর সম্পর্কে উনি লিখেছেন। এবং অমিতাভ চৌধুরী সম্পর্কে এটা পড়তে গিয়ে আমি কিছু নতুন তথ্য জানতে পারলাম। যেমন কলকাতা জন্মগ্রহণ করেছিলেন জানতাম, এখানে তারপরে এসেছিলেন, কিন্তু তাদের বাড়িটা তৈরি হয়েছিল তার মায়ের করা নকশাতে, সেরকম অত্যন্ত তার মা নির্বাচিত পা থেকে মা মৃত্যুর পর বিয়ে করেছেন, এগুলো খুবই কাছেই কতগুলো চিত্র যেগুলো আমরা জানতাম না। সেই দিক থেকে এই প্রবন্ধটি একটি আলাদা জায়গা নেয় অবশ্যই। এবং অদ্ভুত বৈপরীত্য, যে মানুষটা সারা জীবন পড়াশোনা করতে ভালোবাসতেন, নাটক ভালোবাসতেন, দেখা যায় তিনি যখন সেবা প্রতিষ্ঠানে এসে থাকতে শুরু করলেন,
সেখানে বইয়ের বড় আবিরাটা তার ঠিক পছন্দ হচ্ছিল না। এই যে মানুষের জীবনে পাল্টে যাওয়া, এই যে পূর্ব পশ্চিম হয়ে যাওয়া, এটা আরেকটি দিক জানতে পারলাম। আরেকটি প্রবন্ধ হচ্ছে সমাজে প্রবীণদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা একটি আলোকপাত। তো সংক্ষেপে এটুকু বলি যে বার্ধক্য মানেই কিন্তু জড়তা নয়, সে একই জিনিসগুলো ঘুরে ঘুরে আসছে। বার্ধক্য মানেই কিন্তু জড়তা নয়, জড়তার সঙ্গে বার্ধক্যকে গুলিয়ে ফেলা কখনোই ঠিক নয়। কারণ কি বার্ধক্য হচ্ছে জীবনের একটা অঙ্গ, প্রয়োজনীয় অঙ্গ, এবং সেখানে থেকেও অনেক কাজ করা যায় যদি তাদের কাছ থেকে সেই কাজগুলো যদি আমরা আদায় করতে চাই, যদি তাদের কাছে সেই কাজের জন্য আমরা যদি আবদার রাখতে পারি, তাহলে কিন্তু অনেক কাজ তাদের কাছে আমরা পাবো। এবং এখানে আমরা আরেকটা জিনিস বলি যে আমরা তো ছোটবেলা থেকে শুনেছি, মানে একটু জ্ঞান হতে পর থেকে শুনেছি যে 3 মাথার কাছ থেকে 7টা পরামর্শ না। 3 মাথা মানে কি? মাথা আছে, 2 হাঁটুতে বসে আছে, মাথায় চুল নেই, 2 হাঁটু, মানে দুটো হাঁটু হচ্ছে 2টো মাথা, এটা হচ্ছে 8টা মাথা। তার কাছ থেকে পরামর্শ না। আমাদের গ্রামীণ জীবনে যে কতগুলো প্রজ্ঞা, উইজডম বলবো, প্রজ্ঞা বলবো, সেখানে জ্ঞান বলবো, তার চেয়ে বেশি কিছু যে বহমান ছিল, চলমান ছিল, তার থেকে আজকে এই নাগরিক জীবনের বিচ্ছিন্নতা আমাদের অনেকটা বিচ্ছিন্ন করে দিয়েছে, যার ফলে বারে বারে এই নিয়ে আলোচনা করতে হয়, যার ফলে অপর্ণাদেরকে এই বইটি লিখতে হলো, এবং যার ফলে আমরা আমরা কবিতা, প্রবন্ধ, নাটকের বই আমরা পড়ি, সেগুলো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বইটি এই জন্য একটা আলাদা মর্যাদা, আলাদা উল্লেখের দাবি রাখে যে সমাজের এই দিকটি আমরা দেখেও দেখি না, জেনেও জানি না, আমাদের প্রতিনিয়ত যাকে আমরা অবজ্ঞা করে চলেছি, সমাজের যে চিত্রটিকে, তার দিকে আমাদের দৃষ্টিকে তিনি সক্ষমভাবে মমতার সঙ্গে তুলে ধরেছেন। এরপরে আছে মুক্ত চিন্তা সেবা একটি সংগঠন। তো সেবা সংগঠন নিয়ে তার কথা আছে, সেগুলো তিনি বলেছেন কি করে তৈরি হলো, সেই তৈরির সময়টা আমরাও খানিকটা জানি অবশ্য, ঠিক কি বলেছেন। হ্যাঁ, একটা হচ্ছে বয়স শুধু একটি সংখ্যা মাত্র, প্রয়োজন গভীর জীবনবোধ ও মননশীলতা। সত্যি তো বয়স একটা সংখ্যা মাত্র, এই যে কথাটা এটি সেখানে বলছি না, তার কারণ এর পরে একটি প্রবন্ধে এই কথাটা খুব হুবহু মিলে গেছে। এই সময়তে দাঁড়িয়ে তিনি লিখবেন, অথচ এনআরসি নিয়ে লিখবেন, এটা হতে পারে না। তিনি লিখেছেন এনআরসি নিয়ে, তিনি লিখেছেন এনআরসি এক দিশেহারা সমাজের প্রতিয়ান। এই দিশেহারা সমাজের প্রতিয়ান এনআরসি লিখতে গিয়েও তার যে মূল যে কেন্দ্র, লেখার যে প্রধান সুর, তার থেকে তিনি সরে যাননি। এইখানেও কিন্তু 102 বছরে সেই বৃদ্ধের কথা এসেছে। কি নাম ছিল? 102 বছরের বৃদ্ধ বিপদ ভঞ্জন নমশূদ্র, যাকে খেলা গাড়িতে করে নিয়ে আসতে হতো, নিজে হতো তাদের এসেছে আরেকজন রাতের দাস করে একজন কবি, যার কথা যে বিশ্বাস করতে পারেনি তিন পুরুষের বাস, কি করে তাদের নাম কাটা যাবে। আরেকটি প্রবন্ধ চমৎকার, স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা শক্তির উপাখ্যান। স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা শক্তির উপাখ্যান। আর কিন্তু আরেকটি প্রবন্ধ রয়েছে, যেটা নামে এই বইটির নাম বয়সের ফরওয়ার্ড মার্চ। কিন্তু অপরদিকে আপনাদের বলছি যে আমার মনে হয়েছে এই বইটি সার্থকতা পেয়েছে, বয়সের ফরওয়ার্ড মার্চ এই নামকরণটি সার্থকতা পেয়েছে সেই প্রবন্ধটির জন্য নয়, সেটি হচ্ছে স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা শক্তির উপাখ্যান তাদের কাহিনীর জন্য। কারণ বয়সের ফরওয়ার্ড মার্চ এখানে গধূলি, দিগন্ত, শেষ বেলার আলো, এই ধরনের কোনো রেটরিক এখানে ব্যবহার করা হয়নি। এখানে কোনো বিষণ্ণতার কোনো জায়গা এখানে নেই। তিনি বলেছেন বয়সের ফরওয়ার্ড মার্চ, যার মধ্যে একটা ফরওয়ার্ড মার্চ মানে এগিয়ে চলা একটা কথা আছে। কাদের এগিয়ে চলা? কারো বয়স 100, কারো বয়স 80, কারো বয়স 90, এরকম মানুষের বয়সে এগিয়ে চলা এবং দৃষ্টান্ত স্থাপন করা। এবং সেইখানে এখানে এই প্রবন্ধটিতে আবারও দেখা যায় যে
বয়স একটি সংখ্যা মাত্র, প্রথম ইচ্ছা শক্তির কাছে সব কিছু পরাজিত হয়ে যায়। যারা পড়েছেন তারা পড়েছেন, মনে করুন, আবার যারা পড়েননি তাদের জন্য দুটি তথ্য দিচ্ছি। যেমন উত্তরপ্রদেশে জহরি অথবা শুটার দাবি 60 বছর বয়সে তিনি কি করেছিলেন? শুটিং শুরু করেছিলেন। তারপরে তো এগিয়ে চলা, শুধু এগিয়ে চলা। সঙ্গে তিনি পেয়েছিলেন চন্দ্র কুমারকে, তারা দুজনে মিলে দিগ্বিজয় করেছে শুটিং এর জন্য। এই বয়সে শুটিং শুরু করে 2 কেজি রাইফেল একটা হাতে তুলে তারা শুট করতে পারে, করতে পারে। শুরু করেছেন কবে? 60 বছর বয়সে। আমরা যারা বলি লাইফ স্টার্টস অ্যাট 60, সেটাকে রাগ করতে করে দেখিয়ে দিয়েছে। আরেকজন আছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালমনিরহাটের জহরিন বেওয়া, 90 বছর বয়স। কিন্তু তার স্বাস্থ্য পরিষেবার জন্য, তার স্নেহের স্পর্শের জন্য আশেপাশের 10 গাঁয়ের মানুষ, 10টি গ্রামের মানুষ কিন্তু আকুলভাবে অপেক্ষা করে। তার বয়স কিন্তু 90 বছর, অনেক বছর ধরে কাজ করে চলেছে। যে কাজটা শুরু করেছিলেন আজকে তিনি সেই কাজটা করে চলেছেন। রাজস্থান আমরা জানি সে অনুকূল জায়গা। এই রাজস্থানের একখরি গ্রাম, সেখানে নাম হচ্ছে একজনের নাম রানারাম বিশোয়ার, বয়স হচ্ছে 80 বছর। তাকে ওখানকার লোক কি করে ডাকে? রানারাম আহু। আহু মানে হচ্ছে বৃদ্ধ মানব, তার মধ্যে হচ্ছে রানারাম আহু মানে রানারাম বৃদ্ধ মানব। কেন? সেই মরুভূমিকে তার বাড়ি থেকে প্রত্যেকদিন কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে তিনি সেখানে শুধু জল সিঞ্চন করে গাছের চারা রোপণ করে সে গাছগুলোকে বাঁচিয়ে দিচ্ছে। সুতরাং এরকম ভালোবাসা, এরকম যে পরিবেশ সচেতন মানুষ, নিজের সন্তান স্নেহে তিনি পালন করছেন গাছকে, তিনি যদি সম্মান না পান, তিনি যদি দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন, তাহলে কে পারবে? আরেকটা আরেকজনের উল্লেখ আছে, সুনেকা সাসামাতো, জাপানে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি ভুল করছি কিনা, দুবার তিনবার করে দেখলাম, যদি নতুন প্রমাণ না হয়ে থাকে, প্রিন্টিং মিস্টেক না হয়ে থাকে, তাহলে ওনার বয়স হচ্ছে 106 বছর। 106 106 বছর বয়সে তিনি ক্যামেরা খুলে নিয়েছিলেন তার 30 বছর বয়সের আগে। তারপর তিনি জাপানের সমস্ত পরিবর্তনকে দেখে যাচ্ছেন এবং ক্যামেরা বন্দি করছেন। তিনি পরে পা ভেঙেছিলেন, আবারও দাঁড়িয়েছেন, এখনো তার ক্যামেরা বিবর্তন দেখেছেন, জীবনের বিবর্তন দেখেছেন, পৃথিবীর বিবর্তন দেখেছেন। এখনো কিন্তু তার ক্যামেরা তার সঙ্গে রয়েছে, তার হাত থেকে এখনো ক্যামেরা করতে যায়নি। তার বয়স হচ্ছে 106 বছর। এবার আমাদের নিজেদের রাজ্যে ফিরে আসা ধুবড়ি লতিকা চক্রবর্তী, তার বয়স হচ্ছে 89 বছর বয়স। এখন অনলাইন ব্যবসা বলতে যা বোঝায় তিনি তার দুর্দান্ত করে দেখাচ্ছেন। এই বয়সেও তিনি পুঁটলি ব্যাগ, পুরোনো কাপড় থেকে পুঁটলি ব্যাগ তৈরি করে এমন অবস্থা সৃষ্টি করেছেন যেটা এই চাহিদা আছে, বিদেশে অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন জায়গাতে আছে, তিনি চূড়ান্ত করে দেখাচ্ছেন। কেরলের কাঠরিয়ানি আম্মা, ভাগীরথী আম্মা, তারা কত দেরিতে শুরু করেছিলেন, সাক্ষরতা তো হলো, আজকে তিনি নাতি নাতনিদের সঙ্গে পাল্লা দিয়ে তারা এখন কম্পিউটার চালাচ্ছে। কাঠরিয়ানি আম্মা তিনি 8 মার্চ এই বছরের, গত বছরের 8 মার্চ নারী দিবসে নারী শক্তি পুরস্কার পেয়েছেন তার কাজের জন্য। আরেকজন হচ্ছেন, আপনাকে বলবেন, ইরিন ওশিয়া, 102 বছর বয়স। 102 বছর বয়স ইরিন ওশিয়া, তিনি অস্ট্রেলিয়ার। তিনি 14,000 ফুট উপর থেকে স্কাই ডাইভিং করেছেন। 14,000 ফুট উপর থেকে স্কাই ডাইভিং করেছেন 102 বছর বয়সে। আচ্ছা, তো এটা তিনি করেন, পরে তিনি অর্থ উপার্জন করেন এবং সেটি তিনি দান করেন কোথায়? নীলম রোগে আক্রান্ত যারা আছে তাদের জন্য তিনি দান করেন। তার পেছনে তার নিজের জীবনের বিয়োগান্ত কাহিনী আছে এবং তিনি এইভাবে তিনি কাজ করে চলেছেন। এখন 100 বছর বয়সে যদি কেউ রান্নার ইউটিউব চালান, তাহলে সেটা আমাদের কতটা আশ্চর্য লাগে। কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে, অন্ধ্রপ্রদেশের বৃদ্ধা মাস্তান আম্মা 100 বছর বয়সে এই কাজটা করে চলেছে।
এই যে আশার কথা, এই যে অত্যন্ত পজিটিভ কথা, যদিও একটা পজিটিভ শব্দটা ভালো করে দাঁড়িয়েছে, এই পজিটিভ কথাগুলো যে আমরা এই বই থেকে জানতে পারছি, বিভিন্ন তথ্য পাচ্ছি, নতুন দৃষ্টিভঙ্গি একটা পাচ্ছি, সেই জন্য আমার মনে হয় বইটা পড়ে ফেলাটা খুব দরকার। এবং আমরা আরেকটা জিনিস, যেমন ধরুন আমরা যখন কোনো বই পড়ি, কোনো লেখকের যখন কোনো লেখা পড়ি, সে গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, কবিতা হতে পারে, তার লেখার মাধ্যমে, সেই লেখাটির মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে সেই লেখককে আমরা একটু একটু করে আবিষ্কার করতে থাকি। কারণ কোনো বইয়ের মধ্যে, কোনো লেখার মধ্যে লেখক নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখেন না, কোথাও না কোথাও তাকে খুঁজে পাওয়া যায়। তো সেইভাবে আমরা লেখা থেকে একজন লেখককে তৈরি করতে থাকি, নির্মাণ করতে থাকি, ধারণা তৈরি করতে থাকি। এবং অপর্ণাদেবের ক্ষেত্রে আমাদের অনেকেরই জাস্ট উল্টো পদ্ধতিটা উল্টো হয়ে গেছে। যে মানুষটাকে প্রায় দেখি, কথা হয়, চিনি, এরপরে দেখলাম যে তিনি এই সেবা প্রতিষ্ঠানটি চালাচ্ছেন, তারপরে এরপরেও যখন মানুষ লেখেন, লেখার মাধ্যমে সেই মানুষটিকে কিন্তু আমরা নতুনভাবে এখন চিনবার সুযোগ পাচ্ছি। সুতরাং এটি একটি বিপরীত দিক থেকে একটি মানুষকে চেনা। চেনা মানুষকে দেখলাম অচেনার গাম্ভীর্যে, সেই যে রবি ঠাকুরের কবিতা আছে সেটা আমি বলবো না, কারণ কি অপরিচিতের গাম্ভীর্যে তাকে দেখছি না, কিন্তু অপরিচিতের একটা নতুন মাত্রাতে তাকে আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা বলতে পারি। আর খুব বেশি আলোচনা এখানে আর বোধহয় করা যাবে না, আরো করতে হলে ভালো লাগতো, সময় তত বেশি নেই। আর সব শেষে যে কথা আমি শুরু করেছিলাম যে পৃথিবীর সারবস্তু উষ্ণজল পরিকটন, এই উষ্ণজল পরিকটনের যারা যোগান দেন তাদের সম্পর্কে আমি এখানে সেবা ক্ষেত্রে বলছি, আমি বলছি যারা আমাদের বাঁচিয়ে রাখেন, সমাজকে সুস্থ রাখেন, শুশ্রূষা দেন, তাদের সম্পর্কে একজন ত্যাগী এবং পণ্ডিত একটা কথা বলেছিলেন যে what the world needs today is the heart of a mother. আজকে সমস্ত পৃথিবী যা প্রয়োজন সেটি হচ্ছে একটি মাতৃহৃদয়ের। এই কথাগুলো আমরা এই বইয়ের প্রেক্ষাপটে চিন্তা করতে পারি। আর আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই যে আজকে মধ্যবিত্ত সমাজের যে সমস্যাটার কথা বলা হয়, এখনো কিন্তু আমরা যে আদিবাসী সমাজে যাই, আমরা যদি সমাজের একজন যাকে বলে মার্জিনাল জায়গাগুলোতে যাই, অন্তত শ্রেণীর মধ্যে যাই, ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়ন, কাস্ট, তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা দেখতে পাবো না। এবং এইটা আমাদের যে কারণে বইটা আমাদের পড়া দরকার, সজাগ করে দেওয়া হচ্ছে, এই জায়গাটাকে একটা শহুরের একটা নাগরিক একটা সমস্যা বলে চিহ্নিত করা এখন পর্যন্ত যাচ্ছে। এবং এর সঙ্গে কোনো কিছুই তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকে যে শুশ্রূষার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছে, যে আরোগ্যের কথা বলছে, যে নিরাময়ের কথা বলা হচ্ছে, তার থেকে কিন্তু উত্তরণ বা তার থেকে সেই সমস্যাটাকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক বড় একটা বৃহৎ আকারের আয়োজনের প্রয়োজন। যেটা বলছিলাম, তার জন্য একটা হোলিস্টিক, তার জন্য একটা টোটালিস্টিক একটা দৃষ্টিভঙ্গি কিন্তু দরকার রয়েছে, যেখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আমাদের ধর্মীয় চিন্তা ভাবনা, আমাদের বৈজ্ঞানিক উপকরণ, এই সব কিছু ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। আমি আবারও বলছি, এই সমস্যাটা তিনি যেটা তুলে ধরেছেন তার তুলে ধরার প্রেক্ষাপটই আমি এর বাইরে নিশ্চয়ই আলোচনা হতে পারে।
আমাকে মাফ করবেন, আমি এই কথাটা বলছি যে এই বইয়ের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে নাগরিককে নিয়ে এবং যে সমস্ত দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন, সেটি কিন্তু আমাদের শুধুমাত্র যে শহরে বাস করেন মধ্যবিত্ত মানুষরা, অধিকাংশ মানুষ যাদের নাকি মেজরিটি বলা হয়, ধর্মের দিক থেকে যারা মেজরিটি, তাদের মধ্যে কিন্তু সমস্যাটা আমি আমাদের আছে বলে বইয়ের যে দৃষ্টান্তগুলো দেওয়া আছে সেই হিসেবে আমার মনে হল। কারণটা কি, এর মধ্যে সামাজিক প্রথা, বিভিন্ন সংস্কার, ঐতিহ্যের যে বিষয়গুলো আছে সেগুলো জড়িত আছে। সুতরাং এই বইটির মধ্যে আমরা যে সমাজ পরিবর্তনের কথাগুলো বলি, এই সমাজ পরিবর্তনের কথাগুলো দেখতে গেলে আমরা কিন্তু আমাদের যে উজ্জ্বল উত্তরাধিকার যেগুলো আছে সেগুলো যুগ যুগ ধরে আমরা সঞ্চিত করেছি। অনেক আবর্জনা আমরা সঞ্চিত করেছি, সেই আবর্জনাগুলো আমরা ফেলেও দিয়েছি, আরো ফেলবো। যে সমস্ত উজ্জ্বল মানে নিয়ম কানুনগুলো আছে, যে উজ্জ্বল যে মূল্যবোধ যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা দরকার। এবং এই সংরক্ষণ করাটা শুধুমাত্র কথার কথা নয়, এটার মধ্যে একটা সেই অনুযায়ী কাজ করা, সেই অনুযায়ী চিন্তা করার প্রয়োজন আছে। এবং সেই দিক থেকেও এই বইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এইটুকু বললাম। আরো ভাবে গুছিয়ে অন্যকে বেশি বলতে পারতেন এবং আমার পক্ষে সেই সময়টা পুরো আমি দিতে পারি না, আপনাদের জানেন কেন সেটা। যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বইটি কেন পড়ে ফেলা দরকার সে বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ করে জানাবেন শ্রী মৃন্ময় রায় মহাশয়। মৃন্ময় রায়কে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই আলোচনা চক্রে প্রশান্ত কুমার পাল এনআইটির অধ্যাপক আসার কথা ছিল এবং শিবচরের শুভঙ্কর চন্দ্র মহাশয়ের আসার কথা ছিল। তারা দুটো লেখা পাঠিয়েছিলেন আসতে না পারার জন্যে, তো সেগুলো আমরা এখন পাঠ করতে পারছি না, অনেক দেরি হয়ে যাওয়ার জন্যে। আমরা অনুষ্ঠান এখন শেষ করব অপরাধের মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে। আলোচক প্রশান্ত কুমার পাল আসার কথা ছিল। উনি ওনার এই করোনা আক্রান্ত সময়ে মেয়েকে আনতে হঠাৎ ব্যাঙ্গালোর চলে গেছেন, তবে লিখিতভাবে পাঠিয়েছেন এবং শুভঙ্কররাও পাঠিয়েছিলেন। এটা আমি আবার ওই ছাপার আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর মেঘমালাকে আমি একটা অনুরোধ করব, আমাদের উন্মোচক যিনি ছিলেন শ্রদ্ধেয় মিথিলেশ ভট্টাচার্য, ওনার যে সম্মাননা আমরা রেখেছিলাম এবং উপহার, এটা উনি ওনার কাছে পৌঁছে দেবেন। আমি মেঘমালা হাতে তুলে দেওয়ার জন্য মল্লিকা দাস চৌধুরীকে অনুরোধ করছি। ধন্যবাদ মেঘমালা। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আমার আবারও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা
আলোচনা হলো তাতে আমার যেটা অনুভূতি হচ্ছে এই মুহূর্তে, আমার মনে হচ্ছে যে আমার দায়িত্ব আরও অনেকটা বেড়ে গেছে। জানি না ভবিষ্যতে কতটুকু সে দায়িত্ব পালন করতে পারবো। আপনারা আমার পাশে আছেন, এই বিশ্বাস আছে, ভবিষ্যতেও থাকবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি।